আচ্ছা, আসসালামু আলাইকুম। দেখো তাহলে আমরা হলো পুষ্পবিন্যাস, পুষ্পমঞ্জরি একটু রিক্যাপ করছি তোমাদের মনে যেন চলে আসে আবার। পুষ্পবিন্যাস, বিন্যাস মানে তো সাজানো, তাই না? আর পুষ্প মানে তো আসলে ফুলই বুঝি। তাহলে কোন একটা পুষ্পদণ্ডের সাথে ফুলগুলো কিভাবে সাজানো আছে, কোন একটা পুষ্পদণ্ডের সাথে ফুলগুলো কিভাবে সাজানো আছে, এটা হলো পুষ্প পত্র বিন্যাস বলা হয়। এটা হলো পুষ্প মঞ্জুরি বা পুষ্পপত্র বিন্যাসও বলা হয়। হ্যাঁ, তাহলে কোনো একটা দণ্ডের সাথে মনে করো এটা একটা পুষ্পদণ্ড, এর সাথে ফুলগুলা ছোট ছোট ফুল এভাবে এভাবে সাজানো আছে মনে করো। এই যে সাজানো পদ্ধতি, এটা হলো পুষ্প বিন্যাস। তন্ময় এদিকে থাকো, তোমার নাম কি বলে? অন্তর। হ্যাঁ, দেখো যে ধরো এটা একটা পুষ্পদণ্ড, সেখানে ফুলগুলো কিভাবে সাজানো, এটি আসলে পুষ্প বিন্যাস। ঠিক আছে, এর মধ্যে একটা হলো অনিয়ত পুষ্প বিন্যাস। অনিয়ত মানে কি, যে প্রথমে যে ফুল হয়ে গেল তারপর আর না হওয়া তা না, হতেই থাকে ফুল। ফুল যদি হতেই থাকে, যেমন রজনীগন্ধা, সরিষা, ফুল হতে থাকে সামনের দিকে বড় হয়, তাই না? সামনের দিকে বড় হয়, রজনীগন্ধা অনেক বড় হয়ে যায়। তাহলে এটা নিয়ত করেনি, এই জন্য এর নাম কি অনিয়ত, তাই না? ইয়ে সাত মান কি ইয়ে আসতে স্যার এক্সাম তো। ও আচ্ছা, একই কাহিনী, এক্সামের সমস্যা। তাহলে এখন এর মধ্যে একটা দেখো আছে ক্যাপিচুলাম। আমরা এর আগে আলোচনা করে ফেলছি, রেসিম স্পাইকলেট ক্যাপিচুলাম। ক্যাপিচুলামের বাংলা এখানে যদিও দেয়াই আছে যে শির মঞ্জুরি। আসলে ক্যাপিচুলাম মানে ছোট মাথা, ক্যাপিচুলাম মানে ছোট মাথা। এই যে চুলাম মানে ছোট বোঝায়, ক্যাপ মানে তো আমরা টুপি বুঝি, মাথা বুঝি, এটা আর কি ছোট মাথা বোঝায়। তো এখন দেখো এটার নাম কেন ক্যাপিচুলাম বা শির মঞ্জুরি হয়েছে, কারণ হলো যে সূর্যমুখী যে ফুল আছে, গ্যান্দা ফুল আছে না, সূর্যমুখী ফুল, গ্যান্দা ফুল, তো এই ফুলগুলোতে দেখা যাচ্ছে মস্তকের মতো, তাই না, ছোট মাথার মতো। আর ওই মাথাতেই ওই মাথাতেই অনেকগুলা ছোট ছোট ফুল, যাদেরকে পুষ্পিকা বলা হয়। ছোট ফুলকে বলা হয় কি পুষ্পিকা, ছোট ছোট ফুল থাকে। এখন বিষয়টা হলো এরকম, দেখো যে প্রথমে আমরা স্পাইকলেট ফুল দেখলাম, ধরো এটা হলো স্পাইকলেট ফুল, এটা মনে হলো স্পাইকলেট। তো এখন এই স্পাইকলেট ফুল উপরের দিকে তো পুরোই ছোট হচ্ছে না, ফুলগুলা কি উপরে ছোট হয়ে যাচ্ছে। খেয়াল করো, এটা একটু বোঝার আছে। দেখো এখন এটা মনে করো স্পাইকলেট ফুল, ঠিক আছে, সেটা রজনীগন্ধাই হোক আর হচ্ছে না, স্পাইক ফুল ছিল, তারপরে স্পাইকলেট দেখলাম, তাই না? তো স্পাইকলেট ফুল বলো বা স্পাইক ফুল বলো, এই ফুলগুলোকে তুমি যদি এইভাবে চেপে ধরো, মানে এরকম চেপে এটাকে যদি রুটির মতো চ্যাপটা করো, তাহলে সব থেকে ছোট ফুলগুলো মিডিলে চলে আসবে না, তাই না? আর বড় ফুলগুলো কি বাইরের দিকে ছড়িয়ে পড়বে না? তো ঠিক তেমনি হবে যে গাঁদা ফুল, সূর্যমুখী ফুল, সেখানে যে ছোট ছোট ফুলগুলো আছে যেটাকে পুষ্পিকা বলা হয়, তো সেখানেও দেখা যায় একটা মাথার উপরে, উত্তর মাথা, তার উপরে মিডিলে কেন্দ্রে ছোট ছোট ফুল আছে, আর বাইরে থেকে কি বড় বড় ফুল আছে। তো এই জন্য এর নাম হচ্ছে, যেহেতু মাথার উপরে ছোট ছোট ফুল, তো তাই এর নাম শিরমঞ্জুরি বা ক্যাপিচুলাম বলা হচ্ছে। হ্যাঁ, তাহলে এখানে বাইরের দিকে বড় ফুল, ভিতরের দিকে ছোট ফুল। এখানে উদাহরণটাই লাগবে, মানে কাকে বলে এটা আসে না পরীক্ষায়, উদাহরণ যেমন গাঁদা ফুল, সূর্যমুখী ফুল। আর একটা অন্য বই আছে, এটা ইমেল লিখে নাও, কসমস। হ্যাঁ, কসমস। হ্যাঁ, কসমস। এটাও তোমার হচ্ছে সূর্যমুখী ফুলের মতো, তবে সাইজে একটু ছোট। কসমস মাঝেদার বই আছে। হ্যাঁ, উদাহরণ অন্য বই থাকলে সেটা একটু ইনক্লুড করতে হবে। সূর্যমুখী ফুলের মতো, তবে সাইজে একটু ছোট হয়। গাঁদা আর সূর্যমুখীর মাঝামাঝি, বিদেশি, আমাদের দেশে হয় না। এই এবার আমরা চলে আসি, তাহলে উদাহরণটা লাগবে শুধু। এরপরে দেখো সাইমস বা নিয়ত পুষ্প বিন্যাস। তো এর আগে আমরা জেনেছি নিয়ত মানে কি, পরিবহন করা হচ্ছে কি পরিবহন করা হচ্ছে পরিবহন করা হচ্ছে মানে জাইলেম ফ্লোয়েম আছে না, যারা পরিবহনের কাজ করে, যে টিস্যুগুলা খনিজ লবণ এবং পানি পরিবহন করে, তাকে পরিবহন করা হচ্ছে। ঠিক আছে, তো আমরা জানি জাইলেম আর ফ্লোয়েম কি পরিবহন করার কাজ করে, তাই না? তাহলে এটা হলো পরিবহন করা। ঠিক আছে,
পরিবহন কলার কিন্তু আরেকটা ইংরেজি আছে, কি বলতো নাম কি? পরিবহন কলার আরেকটা ইংরেজি আছে, মনে আছে? না, পরিবহন কলার একটা ইংরেজি ভাস্কুলার বান্ডল। ভাস্কুলার মানে পরিবহন, ভাস্কুলার মানে পরিবহন। আচ্ছা, তাহলে সাইমোস বা নিয়ত পুষ্পবিন্যাস মনে রাখতে হবে যে নিয়ত মানে কি? নিয়ত করে ফেলছে আর ফুল আমি হওয়াবো না। যেমন ওই যে ধরো একটা যে আমরা যদি জবা ফুল দেখি, তাই না? জবা ফুল একটা ফুল, জবা ফুল যখন একবার হয়ে যাবে তার উপরে আর কোনো ফুল হবে হবে না। মানে একটা ফুল হয়েছে, তার মানে নিয়ত করে ফেলেছে আর ফুল আমি হওয়াবো না। বুঝছো? যেমন অনেকে নিয়ত করে যে এটাই শেষ বাচ্চা, এরপরে আর বাচ্চা কাচ্চা নিব না, এরকম। তো অনেকে এখানে নামও রাখে কি জানো? সমাপ্তি। হ্যাঁ, ছেলে হলে কি সমাপ্ত? না, ছেলে হলে ইতি। হ্যাঁ? ইতি, হ্যাঁ। মেয়ে হলে ইতি হয় না স্যার? না, ছেলে হলে ইতি। আমাদের এলাকায় ইতি আছে, ও বাড়ির সব থেকে ছোট। দেখবো যে যত নাম তুমি সমাপ্তি বাবা আর ইতি বাবা, সেগুলো সবাই বাড়ির ছোট হয়। কারণ কি? ওরা আগেই নিয়ত করে ফেলে যে নিয়ত করে ফেলছি যে এরপরে আর বাচ্চা নেব না, তাই ওর নাম রেখে দেয়, বলে দেয় যে এটা মেয়ে হলে সমাপ্তি রাখতে হবে, মানে শেষ আর কি। হ্যাঁ, আর ছেলে হলে ইতি, মানে এখানেই শেষ। ইতি আর কি। হ্যাঁ, এরকম। আগেকার সময় তো ওরকম কোনো, আজকে ধরো পরিবার পরিকল্পনা ছিল না। আজকে ধরো 100 বছর আগে, আজ থেকে 100 বছর আগে তো এরকম চিন্তা ভাবনা ছিল না, কারো নাম সমাপ্তি বা ইতি থাকতো না। কারণ আগেকার সময় ওরকম কোনো ইতি টানার কোনো ব্যাপার ছিল না, পরিকল্পনা তো ছিলই না। এবং হচ্ছে 15-20টা করে বাচ্চা হতো, 15-20টা বাচ্চা হতো। অনেক সময় মা বাবাই তার নিজের সন্তানের নাম মনে রাখতে পারতো না, অনেকগুলা যে না চিনতে পারতো, কিন্তু নাম কোনটা কার গুলাই ফেলতে অনেক সময়। বুঝছো তো? যে এরকম ছিল আর কি। যে আমার মাই বলে, আমার মা যখন হচ্ছে খুলনাতে ছিল, তো সেখানে হচ্ছে একজনের হলো বাচ্চা ছিল 18টা। 18টা বাচ্চা। তো এখন মা আর কি তাকে বলছে যে, তখন জন্ম নিয়ন্ত্রণের এটা শুরু হয়েছে, তো মা তখন বলছে যে আপনি হচ্ছে 18টা বাচ্চা হয়ে গেছে, তো আপনি জন্ম নিয়ন্ত্রণের এটা করবেন। তো তখন সে খেপে গেছে, শুনে খেপে দেখি বলছে, জানো বলছে কি, কেন আমার কি ভাতের অভাব? তারপরে সেই রাগে রাগে আরো 6টা বাচ্চা নিয়ে 24টা করে মানে আগে প্রতি বছর একটা করে হতো, বুঝছো? হ্যাঁ, প্রতি বছর। এখন অবশ্য এখন কিন্তু জন্ম নিয়ন্ত্রণের অ্যাডভার্টাইজ হয় না, এখন কিন্তু জন্ম নিয়ন্ত্রণের কথা খুব একটা বলা হয় না, বলা যায় না। তোমাদের সময় চেঞ্জ হয়ে যেতে পারে, তোমাদের আবার 15-20টা করে বাচ্চা হচ্ছে। কারণ এখন দেখছে, এখন সরকার দেখছে জনসংখ্যা বেশি হলে ভালো, কারণ জনসংখ্যাকে সম্পদ হিসেবে রপ্তানি করতে পারছে, বিদেশে পাঠালে রেমিটেন্স আসছে। বলেই না, ডাক্তারের কাছে গেলে 3য় বাচ্চা 4র্থ বাচ্চা ডাক্তার কিছু বলবে না, বুঝছো? আর ডাক্তার ভাবে যে যত বাচ্চা হবে আমাদের ইনকাম, সিজার করবো, টাকা পাবো। আর সরকার চিন্তা করে যত বাচ্চা হবে বিদেশে পাঠাবো, রেমিটেন্স আসবে, তাই না? ডলার আসবে। তো ওই জন্যই কিন্তু এখন আর বলে না। তোমাদের সময় দেখা যাবে যে উল্টা ঘটে যেতে পারে। তোমাদের সময় বলবে যে যদি 1 ডজনের কম বাচ্চা হয় তাহলে তার পানিশমেন্ট আছে, কমপক্ষে 1 ডজন হয় লাগবে, 12টা হয় লাগবে। প্রতি বছর একটা করে যদি না নাও তাহলে কেস খেয়ে দেবো। বলা যায় না, চেঞ্জ হচ্ছে। তার কোন দেশে নাকি টাকা দেয় বলে? তাই তো, জাপানে দেয়, আরো কিছু কিছু দেশে, কানাডা। চীন কোনো জন্ম নিয়ন্ত্রণ করে না, মনে করে না, চীন জন্ম নিয়ন্ত্রণ করে না। আর জাপানে টাকা দেয়। আগে জন্ম নিয়ন্ত্রণ করতে একটাই সন্তান রাখা হয়েছিল। হ্যাঁ, আগে অনেক বছর ছিল, এখন করে না, মানে ওই যে রপ্তানির ব্যাপার স্যাপার থাকে। তো জাপানে হলো যদি মানে প্রথম যে সন্তান হয়, তো 6 বছর পর্যন্ত সরকারের খরচ, মানে পুরা আর কি সরকার খরচ। আর যদি সে 2য় বাচ্চা নিতে পারে না, তাহলে মানে 1 কোটি টাকা পুরস্কার দেয় ওই মা বাবা।
বাংলাদেশে নিয়মটা চালু করে দাও। বাংলাদেশে নিয়ম চালু করলে তোমরা তখন বলবা যে চাকরি পরে করবো নাকি বিয়েটা করবো, বাচ্চা হলে ত্যাগ করি টাকা, তোমরা তখন মা বাবা বলবা যে বিয়ে দিয়ে দিলেই তো হয়, চাকরি টাকরি করা লাগবে না। হ্যাঁ স্যার, সারা জীবন 1 কোটি কামাতে পারবো কিনা? হ্যাঁ দুইটা বাচ্চা নিয়ে নেবো, তাই না? তখন ডাক্তারকে বলবো যে আচ্ছা ভাই বাচ্চা তো 9 মাস পেটে থাকে, এটা কোনোভাবে আগায় নেওয়া যায় না, তাড়াতাড়ি যেন পরের বাচ্চা আসে নাকি, ঝামেলা হবে না। আচ্ছা তাহলে নিয়ত পুষ্পবিন্যাস যোজনা একটাই ফুল, উদাহরণ তো দেওয়া আছে এখানে দেখো। ব্রাক্ট বা মঞ্জুরি পত্র, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 21 সাল কয়ের জন্য আসছিল। আর ডেন্টালে নিয়ত পুষ্পবিন্যাস, এটা ডেন্টালে আসছিল 21 সালে। চট্টগ্রামে আছে। হ্যাঁ চট্টগ্রাম 21 হলো কয়ের জন্য, হ্যাঁ। আর ডেন্টাল পরীক্ষায় আসছিল নিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণ, হ্যাঁ ব্রাক্ট যেটা সেটা আসছিল, দেখছো? আচ্ছা আর আরেকটা বিষয় সেটা হলো নিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণ, নিয়ত পুষ্পবিন্যাসের উদাহরণ এটা আসছিল ডেন্টাল 21 সালে। লিখলাম শ্রাবণী, লিখছো? লিখে রাখো কোনটা কোন সালে আসছে। আচ্ছা এরপরে দেখো ব্রাক্ট বা মঞ্জুরি পত্র কি, এর আগে তোমাদের বলেছিলাম যে আমের মুকুলে যেমন দেখা যায় ছোট ছোট পাতার মতো গঠন, তাই না? আম হওয়ার আগে মুকুল হয় যখন, তখন ওই যে ছোট ছোট পাতা সদৃশ যে অংশ, ওই জিনিসগুলোকে মঞ্জুরি পত্র বা ব্রাক্ট বলা হয়, বুঝতে পারছো? এটা হলো ব্রাক্ট বা মঞ্জুরি পত্র। এখন এইটুকু লাগবে। তারপরে হচ্ছে যে ক্যালিক্স বা বিতি। বিতি বলতে আসলে আবরণ বোঝায়, হ্যাঁ। ক্যালিক্স বা বিতি মানে কি আবরণ, কারণ ফুলটাকে প্রথমে যখন ছোট থাকে কুচি থাকে তখন গোটা ফুলটাকে ঢেকে রাখে না, আবরণ করে রাখে না, এই জন্য বিতি বা ক্যালিক্স। এগুলো আসে না পরীক্ষায় করলা বা দলমণ্ডল, অর্থাৎ পাপড়ির সমষ্টিকে করলা বা দলমণ্ডল বলে। অনেক সবগুলা পাপড়ি মিলে একটা দল হয়, এটাই হলো দলমণ্ডল বা পাপড়ি। আচ্ছা এবার দেখো এস্টিমেশন, এটাও খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা এস্টিমেশন কাকে বলে, এটা আসছিল সিলেট বোর্ড 21 সাল কয়ের জন্য, সিলেট বোর্ড 19 সাল কয়ের জন্য, তার মানে এক বছর বাদ দিয়ে আবার দিছে একই কোশ্চেন। সিলেট বোর্ড 19 সালে কয়ের জন্য আসছিল, আবার সিলেট বোর্ড 21 সালে কয়ের জন্য আসছে। 20 সালে তো পরীক্ষা হয়ে গেছে। 20 সালে ও কি 20 সালে পরীক্ষা হয়েছিল না? ও আচ্ছা আচ্ছা, এসএসসি পরীক্ষা 20 সালে হয়নি না? হইলে এটা আবার দিয়ে দিই। ওটা দিয়ে দিতে। ও আচ্ছা, তার মানে তো খাটাখাটি করে নিয়ে গতবারের কোশ্চেন একটু এদিক সেদিক করে কিছুটা। আচ্ছা তাহলে এস্টিমেশন পুষ্পপত্র বিন্যাস মানে কি দেখো, বলছে মুকুল অবস্থায় বৃত্তাংশগুলো বা পাপড়িগুলো পরস্পরের সাথে কিভাবে বিন্যস্ত থাকে তাকে বলা হয় এস্টিমেশন। অর্থাৎ হলো পাপড়িগুলা একটার সাথে একটা লেগে আছে নাকি লেগে নাই, বা বিতিগুলা একটার সাথে একটা লেগে আছে নাকি লেগে নাই, এটাই হলো এস্টিমেশন বা পুষ্পপত্র বিন্যাস। যে যেমন ধরো কিছু ফুলের পাপড়িগুলো একটার সাথে একটা এরকম লেগে লেগে থাকে, ধরো এরকম লেগে লেগে আছে, এই নিচের দিকে তো লেগে আছে, তাই না? এই যে নিচের দিকে লেগে আছে, তাহলে লেগে লেগে থাকে। আবার কিছু ফুলে দেখা যায় যেমন শিমুল ফুল, এই তো পাপড়িগুলো অনেক দূরে দূরে না, হ্যাঁ স্যার। অনেক দূরে দূরে, তাহলে লেগে নেই। তাহলে এই জিনিসটাই হলো এস্টিমেশন, পাপড়িগুলো কিভাবে আছে বা বিতিগুলো কিভাবে আছে, এটাই হলো এস্টিমেশন। তো দেখো এখন এখানে বলা হচ্ছে ওপেন বা মুক্ত। তাহলে এই যে দেখো খেয়াল করো, এটা হলো ওপেন বা মুক্ত। ধরো এটা আমি পাপড়ি খেতে দেখাচ্ছি, এর কি একটা সাথে একটা লেগে আছে? না। কেউ কারোর সাথে লেগে আছে? না। লেগে নাই। তাহলে এটাকেই বলবো মুক্ত বা ওপেন। তো এটার উদাহরণ লাগবে, হ্যাঁ। তাহলে এই উদাহরণটাই শুধু মুখস্থ রাখতে হবে, হ্যাঁ। আচ্ছা তারপরে দেখো ভালভেট বা প্রান্তস্পর্শী। তো কেন এরকম নাম হলো প্রান্তস্পর্শী? যখন পাপড়িগুলা এই যে এটা দেখো প্রান্তস্পর্শী না, একটার সাথে একটা লেগে লেগে আছে। তো যদি লেগে থাকে তাহলে এটাই হলো প্রান্তস্পর্শী। এখানেও আমরা দেখতে পাচ্ছি জবা ফুলের বীতির ক্ষেত্রে এরকম, এছাড়াও আকন্দ বাবলা, এটা কিন্তু আসছিল ডেন্টালে আসছিল 17 সালে। সেটা হলো প্রান্তস্পর্শীর উদাহরণ বাবলা, এটা আসছিল প্রান্তস্পর্শীর উদাহরণ বাবলা, এটা আসছিল উচ্চ। এর পরের পৃষ্ঠা দেখো টুইস্টেড বা পাকানো। টুইস্টেড বা পাকানো
যেমন আমরা জানি যে তুমি যদি জবা ফুল দেখো, জবা ফুলের কিন্তু যে দল আছে, পাপড়িগুলো আছে, সেটা কিন্তু একটু পাকানো অবস্থায় থাকে, মানে কি একটার গায়ের মধ্যে আরেকটা, আরেকটার গায়ের মধ্যে আরেকটা, দেখেছো না? তো এই জিনিসটাকে হচ্ছে পাকানো। একটার গায়ের, একটা গায়ের প্রান্তের উপরে আরেকটা থাকে, আরেকটার গায়ের প্রান্তের উপরে আরেকটা থাকে, তাহলে এটা হলো পাকানো, পাকিয়ে থাকার মতো। এরকম হলে এটাকে বলা হয় টুইস্টেড বা পাকানো। তাহলে এখানে উদাহরণ এইটা কিন্তু আসছিল রাজশাহী ইউনিভার্সিটি 19 সালে, যে নিম্নের কোনটি টুইস্টেড, তো সেটা হলো রাজশাহী ইউনিভার্সিটি জবাবটা আসছিল আর কি, জবাব। তো তোমরা তোমরা দুইটা মনে রাখবা, জবাব করবি, ইংরেজিটা মনে রাখবা, হিবিস্কাস রোজাসিনেন্সিস, নেরিয়াম ইন্ডিকাম, ইংরেজি বাংলা দুটো মনে রাখবা, যদিও বাংলা আসছিল। হ্যাঁ, আচ্ছা, তবে এখানে একটা কোশ্চিন যেটা অন্য বইয়ে আছে, সেটা হলো যে বরিশাল বোর্ড 21 সালে আসছিল যে আম্বার কি, আম্বার কি, এটা আসছিল আম্বার, আম্বার কি, এটা কিন্তু আবার এই কোশ্চিনটা আসছিল, এটা কিন্তু আবুল হাসান স্যারের বই থেকে না, অন্য বই থেকে দেয়া। তো আম্বারটা কি দেখো, একটু লিখে নাও বইয়ে বাংলাটাই। আম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া গাছের তেল। আম্বার হলো জীবাশ্মে পরিণত হওয়া, জীবাশ্মে, জীবাশ্মে পরিণত হওয়া, পরিণত হওয়া, জীবাশ্মে পরিণত হওয়া গাছের তেল কে আম্বার বলে। এটুকু মাত্র, এক লাইনে। বা গাছ মিশ্রিত পদার্থ বলতে পারো। আম্বার কি এখানে আছে? না, এখানে নাই, এটা মাজেদের বই আর হচ্ছে আলিমের বই আছে, এখানে নাই কিন্তু। হ্যাঁ, এই জন্য লিখে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, বরিশাল বোর্ড 21 সালে আসছিল। এরপরে দেখো যে ইম্বিকেট, এটা বাংলা দেয়া নাই কিন্তু, এটার বাংলা হলো একটার উপর আরেকটা, এটার বাংলা হলো একটার উপর আরেকটা। ইম্বিকেটের বাংলা অর্থ হলো একটার উপর আরেকটা, একটার, একটার উপর আরেকটা, আর একটা, একটার উপর আরেকটা। দেখো ছবির দিকে তাকালে বুঝতে পারবা যে ইম্বিকেটের, দেখো এখানে ছবি আছে, দ্বিতীয় নম্বর লাইনের প্রথমটা ইম্বিকেট, একটার উপর আরেকটা, মানে এখানে কিভাবে আছে দেখো, এখানে যে দুইটা পাপড়ি এরকম আছে, যে দুইটা পাপড়ি দুইটা পাপড়ির মধ্যে একটা পাপড়ির দুই প্রান্তের ভিতরে, উপরে দিকে খেয়াল করো, দুই প্রান্তই ভিতরে, তাই না? ওই দুইটার ভেতরে দুই কোণার দুইটা। হ্যাঁ হ্যাঁ, আর আরেকটা পাপড়ি দেখো দুই প্রান্ত বাইরে, নিচের দিকে দেখো, দেখতে পাচ্ছ কি? দেখতে পাচ্ছ? হ্যাঁ হ্যাঁ, না, একটা পাপড়ির দুই প্রান্তই ভিতরে, একটা পাপড়ির দুই প্রান্তই ভিতরে, আর একটা পাপড়ির দুই প্রান্তই বাইরে, আর বাকিগুলো হলো টুইস্টেড, মানে পাকানো, মানে এক প্রান্তের ভিতরে একটা বাইরে, একটা প্রান্ত এরকম করে। হ্যাঁ, তো এইটাই বলছে ইম্বিকেট। তবে বুঝতে পারছো কি? ছবির দিকে খেয়াল করছো, বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার দেখো যে এটার উদাহরণ লাগবে, যে কৃষ্ণচূড়ার কালকা সন্ধ্যা। এবার খেয়াল করো, কুইনকাল শিয়াল, কুইনকাল শিয়াল এর বাংলা অর্থ হলো, এটা কিন্তু আসছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং ঢাকা ইউনিভার্সিটি 23 সালে, পিয়ারা আর কি আসছিল। হ্যাঁ, হ্যাঁ, কুইনকাল শিয়ালটা ছবি খেয়াল করো, এইটার দুইটা পাপড়ি, কি বললেন? কুইনকাল শিয়ালের বাংলা হলো বৈচিত্র্যময়, কুইনকাল শিয়ালের বাংলা অর্থ হলো বৈচিত্র্যময়। লেখা রাখতে পারো বাংলাটা, কুইনকাল শিয়ালের বাংলা হলো বৈচিত্র্যময়, বৈচিত্র্য। এটা আসছিল না, এটা উদাহরণ বললেন? হ্যাঁ, এটা হলো ঢাকা ইউনিভার্সিটি আর জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি 23 সাল। এটা উদাহরণ আসছিল না, এটাই আসছিল? না, এটা উদাহরণ আসছিল, বাংলা উদাহরণ, এটা উদাহরণ আসছিল। হ্যাঁ, মেডিকেলও আসছিল, মেডিকেল আসছিল 98 সালে, তোমাদের জন্মের আগে, জন্মের অনেক আগে। হ্যাঁ, সেই সময় তোমাদের কোনো অস্তিত্বই ছিল না, তাই না? এই জন্য বলা হয়, দেখো 100 বছর আগে আমরা ছিলাম না, 100 বছর পরে আমরা থাকবো না। দেখো, এটাই বাস্তব না?
একটা লম্বা পৃথিবীর সময়, যার 100 বছর আগে ছিলাম না, 100 বছর পরে থাকবো না। পৃথিবী তখন কি হবে না হবে কিছুই জানি না, আমরা তো শেষ, তাই না? তবে ওই সময় আমাদের যে রুহু, সে যদি জান্নাতি হয় তাহলে জানতে পারবে যে মানে কি হচ্ছে না হচ্ছে, তাই না? তবে এত বিশাল মহাবিশ্ব না, এই মহাবিশ্বের কোন গ্রহে কি আছে না আছে আমরা কিছু জানি না, তাই না? তো ওই জন্য কিন্তু গোটা মহাবিশ্ব ধ্বংস হয়ে যাবে না, মহাবিশ্বের ভিতর পৃথিবীরই তো পৃথিবী তো আমি জায়গা আছে, ধ্বংসের কোনো মাঝাম না। হ্যাঁ। তো এই জন্য মহাবিশ্ব কিন্তু ধ্বংস হয়ে গেলে আবার আল্লাহ তৈরি করবে, কোরআনে আছে যে মহাবিশ্ব ধ্বংস করে ফেলবে না, পুনরায় কিন্তু তৈরি করবে, পুনরায় তৈরি করবে। তো পুনরায় তৈরি করলে তো যারা জান্নাতে হবে তারা তো শখ হবে, যায় একটু দেখে আসে, তা দেখতে পারবে। তারা দেখতে হবে। জান্নাতে হলে ধরো ঘুরতে ঘুরতে এখানে এসে দেখলাম যে এইখানে তো একটা ঠিক ছিল। হ্যাঁ এখানে পর্দা হয়ে গেল। হয়তো ও হয়তো এখানে কোর্স করবে আজকে, একটা কোর্স করবে। আচ্ছা, মাঝে 100 বছরের গল্প, কারণ 100 বছরের বেশি তো মানুষ বাঁচে না। ভেক্সিলারি, দেখো ভেক্সিলারির বাংলা অর্থ পতাকা সদৃশ, দেখতে পতাকার মতো, কোন দেশের পতাকার মতো হয়তো, এই কারণে বাংলাটা পতাকা সদৃশ। এটাও আসছিল, এটাও হলো জাহাঙ্গীরনগরে, আর হলো ঢাকা ইউনিভার্সিটি 23 সালে আসছিল। ভেক্সিলারির উদাহরণ আসছিল, বুঝছো? মটরশুটি আর হচ্ছে সিং, মটরশুটি আসছিল। আচ্ছা, এবার দেখো যে এখান থেকে যদিও পরীক্ষায় আসে না অ্যান্ডোসিয়াম বা পুংস্তবক, তবে এটা মনে রাখতে হবে টেট্রাডিডেমাস কাকে বলে আর ডাইডিডেমাস কাকে বলে। টেট্রাডিডেমাস, টেট্রা মানে 4, তাই না? যখন এরকম ঘটনা ঘটবে যে পুংবেশক মনে করো মোট আছে হলো যে 6টা, তো এই 6টার মধ্যে দেখা গেল যে ভিতরে 2টা ছোট আর বাইরের দিকে 2টা বড়, এরকম যদি ঘটে কোনো পুংবিশরে তাহলে এটা টেট্রাডিডেমাস। তারপর উল্টা দেখো ডাইডিডেমাস, সেটা কেমন হবে? যদি এরকম হয় 2টা লম্বা 2টা খাটো, 2টা লম্বা 2টা খাটো, তার মানে এই 2টা ধরো লম্বা আর এখানে 2টা খাটো, এরকম। তাহলে এগুলো জ্ঞানমূলক কোশ্চেন হিসেবে এটা প্রথম ছবি ওটা। এটা হলো টেট্রাডিডেমাস, প্রথমটা এটা, এটা হলো টেট্রাডিডেমাস। হ্যাঁ, ডাইডিডেমাস, এটা হলো ডাইডিডেমাস, ডাইডিডেমাস। হ্যাঁ, এবার দেখো যে পরাগধানীর প্রকার, পরাগধানী বিভিন্ন রকমের হয়। পরাগধানীর প্রকার, যেমন একটা পরাগধানী হলো বলছে যে পাদলগ্ন পরাগধানী। পাদলগ্ন তার মানে কি? তার মানে কি পাদ মারে তা তো না। পাদলগ্ন মানে যে ধরো এটা ধরো পরাগধানী, তো পরাগধানীর নিচে যে তল, এখানে ধরো পুংদণ্ডটা লেগে আছে, ঠিক আছে? তার মানে হলো এটা ধরো পরাগধানী, পরাগধানীর ঠিক এই জায়গায় পুংদণ্ড লেগে আছে, তাহলে এটা হলো পাদলগ্ন। ওই যে পায়ের কাছে লেগে আছে, পায়ের কাছে, এই জন্য এর নাম হলো পাদলগ্ন। এটার কিন্তু উদাহরণ অন্য বইয়ে আছে, তো আবুল হাসান আনে উদাহরণ লেখা রাখো, ধুত্রা সরিষা, ধুত্রা সরিষা, ধুত্রা সরিষা। ধুতরা না ধাতুরা? হ্যাঁ, কিন্তু বাংলাতে আমরা ধুত্রাই বলি, ধুত্রা আর হচ্ছে সরিষা। এরপরে দেখো পৃষ্ঠলগ্ন, পৃষ্ঠলগ্ন কেমন? এই যে এরকম খেয়াল করো, ওটা লেখা হয়েছে পৃষ্ঠলগ্ন কেমন। ধরো এটা আমার কলম, এটা হলো পরাগধানী, হ্যাঁ এটা আমার পরাগধানী। তো পরাগধানীর এইভাবে খেয়াল করো, এইভাবে মনে করো পুংদণ্ডটা এইভাবে লেগে আছে, পৃষ্ঠে এরকম লগ্ন এরকম করে আছে, ঠিক আছে? এটা হলো যে পৃষ্ঠ লগ্ন। এটার উদাহরণ হলো জবা, এটার উদাহরণ হলো জবা। পার্শ্ব লগ্ন কোনটা হবে? পার্শ্ব লগ্ন খেয়াল করো,
যে পার্শ্বলগ্ন আরাফাত তন্ময় দেখো, এই যে পার্শ্বলগ্ন, এর আগে পৃষ্ঠ লগ্ন এইখানে ছিল, এখান থেকে এইভাবে ছিল, তো পার্শ্বলগ্ন গোটা পার্শ্বকে এইভাবে ধরে রাখবে, এবার নিচে দেখে নেমে আসবে, কিন্তু এইভাবে ধরে রাখবে, পাশে পাশে ধরে রাখবে, এটা পার্শ্বলগ্ন। এটার উদাহরণ হলো স্ন্যাপড্রাগন। স্যার পৃষ্ঠ লগ্ন উদাহরণ দিচ্ছেন? হ্যাঁ দিয়েছি তো। কি বললেন ওটা? জবা পৃষ্ঠলগ্ন হলো জবা, পৃষ্ঠলগ্ন জবা, এটা হলো স্ন্যাপড্রাগন। আচ্ছা, এরকম নাম কেন হলো স্ন্যাপড্রাগন? ফুলটি ড্রাগনের মতো দেখতে, ফুলটি দেখতে ড্রাগনের মতো, এই জন্য নাম হচ্ছে। একটা বন্ধু না বন্ধুদের নাম ফুলটি ড্রাগনের মতো, তাই না? এই এরপরে দেখো আরেকটা আছে সর্বমুখ। বলছে যে দেখো এখানে বলে দিচ্ছে পুংদণ্ডের সরু অগ্রভাগ পরাগধানী পৃষ্ঠদেশের মধ্যস্থানে একটি সূক্ষ্ম বিন্দুতে এমনভাবে সংযুক্ত থাকে যে পরাগধানী মৃদু বাতাসে এদিক সেদিক ঘুরতে পারে, যেমন হলো ধানের পরাগধানী আর হলো গম। তো এইটা হলো কিরকম, যে ধরো এরকম পরাগধানী এরকম চার কোনা চিমুত হয়ে আছে, এইখানে বিন্দুতে আছে, এইভাবে ধরো আছে, তাহলে সব দিকেই সর্বমুখ, সব দিকে মুখ করে আছে, সব দিকে মুখ করে আছে। বা আবার কখনো কখনো এমন হয় অনেকগুলো পরাগধানী চারিদিকে ছড়িয়ে আছে, এদিক এইভাবে ধরো এদিক, আবার আরেকটা মনে করো এদিক, এরকম চারিদিকেই আছে, চারিদিকে পরাগধানী আছে, তাহলে এটা সর্বমুখ, সব দিকে মুখ করে আছে, ঠিক আছে? এই তাহলে এটা হলো উদাহরণ কি, ম্যাগনোলিয়া। উদাহরণ হলো ম্যাগনোলিয়া। ধান গোয়ার ম্যাপ নদিয়া। আগেরটা হলো ধান, আগেরটা বলতে হলো কোনটা ছিল, সর্বমুখ না? হ্যাঁ স্যার সর্বমুখ হ্যাঁ। স্যার ভেতরে যদি ক্লিক করেন, ঠিক আছে, এই কোন লেয়ার ময়লা আছে আর এখানে পানি আছে, তুমি কোথায় ক্লিক করেছেন? ওটাই বললাম। ও যে এইখানে ময়লা আছে, এইখানে প্রচুর ময়লা। ম্যানেজারকে আমরা ওটাই বললাম। পানি মধ্যে ক্যামেরা তুমি কি পরিষ্কার করে? আর এই দেখো এর এইখানে অনেক ময়লা, পুলিশ আছে, কাজ করেননি। প্রচুর ময়লা আছে। এই প্রতিদিন এই এক সপ্তাহ এই যে হলো না, এবার ঝাড়বো আবার ঠিক হয়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে। একটু ময়লা ময়লা লাগছে না? দেখো হ্যাঁ স্যার অনেকই ময়লা হয়েছে। ইয়ে আচ্ছা ধরুন ধান গম। আচ্ছা, আমি আরেকবার বলি, মানে পার্শ্বলগ্ন ছিল স্ন্যাপড্রাগন, তারপরে সর্বমুখ যেটা ছিল, সর্বমুখে মানে সর্বমুখে ধান গম, এটা তো বললাম, কিন্তু ওই যে পার্শ্বলগ্নের এই দুইটা উদাহরণ ছিল, একটা হলো স্ন্যাপড্রাগন আর একটা হলো ম্যাগনোলিয়া, দুইটা উদাহরণ। ম্যাগনোলিয়া এটা কিন্তু একজন ফরাসি বিজ্ঞানী, ম্যাকলোন, ফরাসি বিজ্ঞানীর নাম অনুযায়ী এটা। তিনি কি আবিষ্কার করেছেন? হ্যাঁ, উনি আবিষ্কার করেছেন, হ্যাঁ এই জন্য উনি আবিষ্কার করে তার নাম দিয়েছে। আবিষ্কার করার জন্য। হ্যাঁ। গরম প্রধান দেশের লোকেরা আবিষ্কারের ক্ষেত্রে পিছিয়ে আছে বেশি, শীত প্রধান দেশের লোকেরা আবিষ্কার ঠান্ডা থাকে। ট্রেন ঠান্ডা থাকে, তো দেখবা যে বৈজ্ঞানিকদের ইতিহাস দেখবা বেশিরভাগই শীত প্রধান দেশে, হ্যাঁ বিদেশি দেশ। বেশি। আর কাজ করতে পারে। ওই যে তোমার ধৈর্য বেশি স্যার। হ্যাঁ ধৈর্য বেশি। আমরা কি সুইজারল্যান্ড থেকে গেলাম, আমাদেরও হবে নাকি আবিষ্কার করা যাবে? না, ওই করা যাবে, তোমার বাচ্চার হবে, তোমার আর হবে না। তোমার ব্রেন তো গরম লাগে, ব্রেন মনে করো পচে গেছে এখন, হ্যাঁ রিকভারি হবে না। এখন তোমার যে বাচ্চা হবে ওকে প্রথম থেকে ওখানে রাখলে তাহলে স্যার ওখানেই বিয়ে করে সেটেল হয়ে যেতেন। ঠান্ডা দেশে রাখলে ব্রেন হ্যাঁ
যেমন তুমি দেখো ঠান্ডা দেশের মানুষের ব্রেন ভালো না গরম দেশের ব্রেন ভালো? ঠান্ডা দেশের ব্রেন ভালো না? ইউরোপ দেশে ঠান্ডা না বেশি? এশিয়ার মধ্যে যা ঠান্ডা, যেমন চীন জাপান ঠান্ডা, ওই জন্য ওরা আবার উন্নত, মানে ঠান্ডা দেশগুলো আর কি, যেগুলা না? যুক্তরাষ্ট্রে পুরোটাই না। সব না, যুক্তরাষ্ট্র যেমন উন্নত, কেন যুক্তরাষ্ট্রেরও বেশিরভাগ অঞ্চল ঠান্ডা, আবার কিছু অঞ্চল হলো ইয়ে, যেমন ইরান উন্নত কেন? ইরানের 25% অঞ্চল এটা হলো ঠান্ডা। ইরানও দেখো সেইরকম। আর হচ্ছে যে গরম প্রধান দেশগুলার ওগুলা সব কিনা অস্ত্র, ওগুলা ঝামেলা বেশি। আচ্ছা দেখো তাহলে মানে গরম প্রধান দেশকে তোমার ইয়ে করতে গেলে, মানে হয়তো শীত প্রধান দেশ যদি কোনো বিষয়ে 8 ঘন্টা পরিশ্রম করে, গরম প্রধান দেশ শীত প্রধানের মতো হতে গেলে হয়তো 12 ঘন্টা পরিশ্রম করতে হবে, যেহেতু না উন্নত তো ধনীর দিক থেকে, বৈজ্ঞানিক দিক থেকে তো না, আর ওরা তো তেলের খনি গ্যাসের খনি পেয়ে উন্নত মানে হয়েছে। ধনীর কথা না, মানে জ্ঞান বিজ্ঞানের মধ্যে ওইভাবে তো তোমার সৌদি আরবও অনেক ধনী দেশ, আরব দেশ তো সবাই ধনী দেশ। তেলের খনির জন্য এত হ্যাঁ ওটা তো বড় লোকের দিকটা আলাদা, কিন্তু জ্ঞান ট্যালেন্ট হওয়া জ্ঞান বিজ্ঞান বাঙালি হচ্ছে প্রচুর জ্ঞানী। জ্ঞান হ্যাঁ ওরা তো অনেক কিছু। হ্যাঁ হ্যাঁ চীন হলো মনে করেন আপনার যে ইয়েগুলা ওইটা পানিতে যেটা ওটাতেও বাঙালি ওটাতে গাড়ি বানায়, এর থেকে আর বুদ্ধির কাছে চলে। সামরিক শক্তি শক্তি এগুলো তো সব কি না, মানে নিজেরা কিছু তৈরি করতে পারে না, আবিষ্কার তো সব বাইরে থেকে নিয়ে আসে। বাংলাদেশে নাকি ওই সুইয়ের ফুটাটাই আবিষ্কার করতে পারে না। চলো, এরকম অবস্থা। হ্যাঁ তো বাংলাদেশ পারে না, তো এই এতই গর্ধবের বাচ্চা গর্ধব আমরা, বুঝছো? এই হলো অবস্থা। যেমন দেখো এই যে তোমার এই যে হামজা, তাই না? ওর জন্ম যেহেতু বিদেশে বলে ও ভালো খেলে, ওই যে বাইরে থেকে নিয়ে আসছে কেন? প্রোডাক্ট তো বাংলাদেশি না প্রোডাক্ট বাংলাদেশে, কিন্তু প্রোডাক্ট হোক, কিন্তু একবারে 0 দিন যখন বয়স তখনই ওকে তুমি পচে যেন না যায় ঠান্ডার মধ্যে রাখো, তাহলে ভালো সার্ভিস দেবে। স্যার বাড়িতে সবসময় এসি এসির মধ্যে হ্যাঁ যদি 24 ঘন্টা তুমি ওকে এসির মধ্যে রেখে দাও না, হবে না, কারণ বাথরুমে যাবে, বাইরে যাবে, বা সবটাই পুরোটা এসি মানে সবসময় তো তাই বাইরে গেলে এসি এটা হবে না। শরীরের সাথে এসি লাগাই দিতে হবে। হ্যাঁ, আচ্ছা দেখুন দিয়ে সর্বমুখ হলো এটা, তাই না? এবার দেখো রেখা কাজ, সরু লম্বা পরাগধানী, পরাগধানী যেগুলো সেগুলো লম্বা ধরনের হবে, সরু হবে। ধান গম, এটার উদাহরণ ধান গম, দেখো ধান গম। এখানে ওটা হ্যাঁ রেখাকার, বৃত্তাকার, ওই যে কীর্তি বা বৃত্তের মতো, এটা তো আছেই। জবার পরাগধানী, দল লগ্ন, মানে কি দল আছে না, দলের সাথে পুংকেশর লেগে থাকা, এটাকে বলা হয় দল লগ্ন। দলের সাথে এইভাবে এটা ধর দল, দলের সাথে পুংকেশর এইভাবে লেগে আছে, এইভাবে লেগে আছে, তাহলে এটা দল লগ্ন। এর উদাহরণ তো দিয়ে আছে। আচ্ছা এরপরে দেখো যে স্ত্রী স্তবক বা স্ত্রী কেশরও বলা হয়, বা এটাকে গর্ভপত্র বলা হয়। এখান থেকে কোশ্চেন নাই, এমনি রিডিং করলে পড়বা যে তোমরা তো জানো যে একটা ধরো এই সম্পূর্ণটা কিন্তু একটা স্ত্রী স্তবক, বা এই যে এটা ধরো আঁকলাম আমি, এই গোটাটাই কিন্তু স্ত্রী স্তবক। এই গোটাটার নাম কি? স্ত্রী স্তবক বা স্ত্রী কেশর, ঠিক আছে? আর হচ্ছে আলাদা হবে গর্ভমুণ্ড, গর্ভদণ্ড, গর্ভাশয়, এই যে স্ফীত জায়গাটার নাম কি? গর্ভাশয়, বুঝতে পারছো? এই আর কি। হ্যাঁ আচ্ছা এবার আমরা চলে আসি পুষ্পপুট। এটা কিন্তু আসছে পরীক্ষায়, যশোর বোর্ড 22 সাল কয়ের জন্য, বরিশাল বোর্ড 21 সাল কয়ের জন্য। পুষ্পপুট বা পেরিয়েন্ট কাকে বলে? পুষ্পপুট বা পেরিয়েন্ট কাকে বলে? এটা আসছে। স্যার আছে না নিচে আছে হ্যাঁ আচ্ছা স্যার আছে আচ্ছা নিচে মানে নিচে হ্যাঁ স্যার পাইছি হ্যাঁ ডাইনেশিয়ামের পরে পেরিয়েন্ট, তাহলে পেরিয়েন্ট। লাস্টের দিকে দেখা আছে। আচ্ছা পেরিয়েন্টটা এর আগে বলছিলাম, দেখো আমি আবার বলি, পেরিয়েন্ট হলো বিতিয়ার পাপড়ি, বিতিয়ার পাপড়ি যে কোনো একটা থাকবে, কিন্তু ওটা দেখে তুমি বুঝতে পারবে না এটা কি বিতি বলবো নাকি পাপড়ি বলবো। যখন এরকম অবস্থা তখন এর নাম হয় পেরিয়েন্ট। বিতিয়ার পাপড়ি যে কোনো একটা থাকবে,
কিন্তু এটা দেখে তুমি বুঝতে পারবে না এটা বিধি নাকি পাপড়ি। এরকম যখন হবে তখন এর নাম হলো বিধি। বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি যে এরপরে উভয় লিঙ্গ পুষ্প। এটা তো জানোই, এগুলো যদি আসে না, কারণ এগুলো হচ্ছে যে সহজ আর কি, সবাই পারবে। উভয় লিঙ্গ পুষ্প জবা মানে কি পুংকেশর আছে স্ত্রীকেশর আছে, তাহলে এটা উভয় লিঙ্গ। বলো মানুষ কি উভয় লিঙ্গি না এক লিঙ্গি? এক লিঙ্গি, তাই না? মানুষকে কি উভয় লিঙ্গি বলা যাবে? হ্যাঁ, তাহলে এখন হচ্ছে এক লিঙ্গ পুষ্প যেমন লাউ, এগুলো এমসিকিউ হিসেবে তাও মনে রাখবা, আসেনি যদিও তাও দিতে পারে। যেমন এগুলো কি উদাহরণ আছে? শুধু উদাহরণ, সংজ্ঞা, এগুলো শুধু উদাহরণ মনে রাখতে হবে। এক লিঙ্গ ফুল, শুধু লাউ না, লাউ কুমড়া এভাবে মনে রাখবা, কুমড়া আসতে পারে, মিষ্টি কুমড়া হোক বা এমনি লাউ হোক। আচ্ছা, পুং পুষ্প, যে পুষ্পে স্তবক থাকে কিন্তু স্ত্রী স্তবক থাকে না, লাউয়ের পুং পুষ্প স্ত্রী স্তবক মানে শুধু স্ত্রী স্তবক আছে, একই কথা প্রায়। হ্যাঁ, ক্লিপ পুষ্প, তাহলে যে পুষ্পে পুং স্তবক স্ত্রী স্তবক কোনোটাই থাকে না, বাগানের সৌন্দর্যবর্ধক আর কি। এটা কিন্তু উদাহরণ অন্য বইয়ে আছে, একটু লিখে নাও, উদাহরণ অন্য বইয়ে আছে, উদাহরণটা একটু লেখো। উদাহরণ হচ্ছে কি কি দেখো, উদাহরণ হলো কলাবতী, উদাহরণ হলো কলাবতী, সর্বজয়া, স্যার এগুলো তো সব অদ্ভুত নাম বলা বলছে। হ্যাঁ অদ্ভুত না, তারপর ফলের এই দুটোই আছে। কোনটার উদাহরণ এটা? এই যে ক্লিপ, হ্যাঁ, ক্লিপ পুষ্পের উদাহরণ, ওটা তো মানে ইয়ে নাই, উদাহরণ তেমন নাই। হ্যাঁ, তো এই জন্য কলাবতী আর সর্বজয়া। এরপর দেখো সম্পূর্ণ ফুল, সম্পূর্ণ ফুলের ক্ষেত্রে শুধু জবাই না, ধূত্রাও সম্পূর্ণ ফুল, সরিষাও সম্পূর্ণ ফুল, বেগুনও সম্পূর্ণ ফুল, এটা মনে রাখবা। হ্যাঁ, এর সাথে আরো আছে ধূত্রা সম্পূর্ণ ফুল, ধূত্রা সম্পূর্ণ মানে কি? ও যে ফুলের বৃদ্ধি পাপড়ি পুংকেশর স্ত্রীকেশর সব আছে, 5টা স্তবক আছে। হ্যাঁ, না 4টা স্তবক, 4টা মানে উপবৃদ্ধি থাকাটা বাধ্যতামূলক না, 4টা স্তবক যদি থাকে মানে বৃদ্ধি পাপড়ি, বৃদ্ধি পাপড়ি পুংকেশর স্ত্রীকেশর, ধূসরা, সরিষা আর বেগুন। হ্যাঁ বেগুন, ধূত্রা সরিষা বেগুন, ধূত্রা সরিষা বেগুন 4টে আছে এখানে, বৃদ্ধি আছে, পুংকেশর আছে, স্ত্রীকেশরও আছে, আর পাপড়িও আছে। আচ্ছা, এরপরে দেখো যে সম্পূর্ণ গেল, অসম্পূর্ণ ফুল মানে যার মধ্যে 4টি স্তবক কম থাকবে, এই উপাদানগুলো নাই। হ্যাঁ। এটা কিতে থাকবে? যেমন কুমড়া, লাল পাতা লাউ, লাল পাতা লাউ এটা উদাহরণ, লাল পাতা লাউ, লাল পাতা, লাল পাতা লাউ, লাল পাতা লাউ, এটা হচ্ছে অসম্পূর্ণ পুষ্প, অসম্পূর্ণ পুষ্প। এরপর দেখো সমাঙ্গ পুষ্প, যে ফুলের প্রত্যেকটি স্তবক সমান সমান, সবাই একই সাইজের একই রকমের, এরকম যদি হয় তাহলে এটা সমাঙ্গ পুষ্প। সমাঙ্গ পুষ্পের উদাহরণও মনে রাখতে হবে, আরো উদাহরণ আছে জবা ছাড়া, যেমন এটার ক্ষেত্রে ধূত্রারও তাই, সরিষারও তাই, বেগুনেরও তাই, সমাঙ্গ। হ্যাঁ, এটা হলো সমাঙ্গ পুষ্প। এবার দেখো অসমাঙ্গ পুষ্প, অসমাঙ্গ পুষ্প হলো যে পুষ্পের স্তবকের অংশগুলো বিষম আকৃতি, একই রকমের না, যেমন মটরশুঁটি, সিম, অপরাজিতা, মটরশুঁটি, সিম, অপরাজিতা, 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 অপরাজিতা। এরপর দেখো বহুপতি সম পুষ্প মানে যে ফুলকে তুমি লম্ব অক্ষ বরাবর সমানভাবে যদি কাটো, লম্ব অক্ষ বরাবর, তাহলে কি হবে? সমানভাবে ভাগ করা যাবে, তাহলে এটা বহুপতি সম। বুঝছো? যে লম্ব অক্ষ বরাবর সমানভাবে যে দিক খুশি সেদিক কাটবা, লম্ব অক্ষ বরাবর সমানভাবে ভাগ করা যাবে, এরকম হলে বহুপতি সম হয়। এখানেও কিন্তু উদাহরণ একটু লেখো, বহুপতি সমের উদাহরণ শুধু সরিষা যাবে না, বেগুন ধূত্রাও তাই, এটা একটু লিখে নাও, বেগুন ধূত্রা। বই লিখে নেওয়া ভালো। এক প্রতি সম মানে কি? যাকে লম্ব অক্ষ বরাবর একবারই সমানভাবে ভাগ করা যায়,
তাকে এক প্রতিসম বলে। লম্ব অক্ষ বরাবর যদি একবার ভাগ করতে পারো, এটার উদাহরণ হলো মটরশুঁটি আর অতসী। মটরশুঁটি আর অতসী। মটরশুঁটি মটরশুঁটি এটা অন্য বই আছে আর কি, হ্যাঁ। সিম তো আছেই, এ ছাড়া আর কি, মানে এর বাইরে দুইটা এক প্রতিসম, হ্যাঁ। এরপর দেখো অপ্রতিসম পুষ্প। অপ্রতিসম মানে কি, যাকে তুমি লম্ব অক্ষ বরাবর ভাগ করতে পারবে না, সমানভাবে ভাগ করা যাবে না। যেমন কথার কথা, তুমি একটা যে সিঙ্গারা, এটা সমানভাবে ভাগ করা একটু কঠিন হয়, তাই না? ঠিক না? ঠিক কিনা? আপেল টাপেল সমানভাবে ভাগ করতে পারবা কাটলে। সিঙ্গারার ক্ষেত্রে একটু এদিক সেদিক, এক জায়গায় আলু বেশি যাবে, এক জায়গায় খালু বেশি যাবে, এরকম হতে পারে, তাই না? আর ভিতরে যদি মাংসওয়ালা সিঙ্গারা হয়, তাহলে একজনের দিকে মাংস গেল, একজনের দিকে গেল, বেশি বড় হয়ে গেছে। হ্যাঁ। একবার একবার দিকে তোমার হচ্ছে যে হোটেলে মাংসওয়ালা সিঙ্গারা আমি দুইটা স্টুডেন্টের সাথে খাচ্ছি আর কি, হ্যাঁ। তো একটা লোক থেকে সিঙ্গারা নিছে, দুইটা সিঙ্গারা নিছে, মাংসওয়ালাই নিছে, কিন্তু ও মাংসওয়ালা সিঙ্গারা খাচ্ছে ঠিকই, কিন্তু ওই ভিতরে মাংস খাচ্ছে না, হ্যাঁ। তো ওই একটা প্লেট নিল, প্লেটে আমি ইয়ে খাই না, ওই মাংস খাই না, মাংসওয়ালা সিঙ্গারা খাই কিন্তু মাংস খাই না, তাই ওই কলিজা টলিজা সব ফেলে দিচ্ছে। আমার একটা স্টুডেন্ট আবার নিয়ে নিল, খাই নিল, নষ্ট করে গেল। তাহলে তো ইংলিশ সিঙ্গারা খাই মানে কত যে রকমের মানুষ আছে, যেমন একবার স্যার ও হচ্ছে বহুপতি পাগল। বহুপতি পাগল। আচ্ছা দেখো, তাহলে অপ্রতিসম উদাহরণ কি? আরেকটা উদাহরণ, আরো দুটো আছে। অর্কিড আর সর্বজয়। অর্কিড আর সর্বজয়। অর্কিড আর সর্বজয়। অর্কিড অর্কিড আর সর্বজয়। অর্কিড আর সর্বজয়। আর তিনটা আছে। আচ্ছা থাক, সমস্যা ওই পাশে আরো আছে। ওই পাশে আরো আছে না? আচ্ছা তাহলে থাক, সময় শেষ হয়ে গেল।